আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন, আমি সিনথিয়া রহমান। অবশেষে উচ্ছেদ হলো রামচন্দ্রপুর খালের উপর গড়ে ওঠা সাদিক এগ্রোর অবৈধ অংশ। জায়গার মালিক সাদিক এগ্রো না হলেও ভাড়া নিয়ে অবৈধ স্থাপনা গড়ে খামার পরিচালনা করে আসছিল প্রতিষ্ঠানটি। অভিযানের সময় সাদিক এগ্রোর দায়িত্বপ্রাপ্ত কাউকে পাওয়া যায়নি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জানায়, খালের সীমানার আশপাশে ৩০ মিটার পর্যন্ত কোনো স্থাপনা থাকতে পারবে না। সাকিবুর রহমানের রিপোর্ট। পাখির চোখে দেখা যায় কিভাবে দখল করা হয়েছে এক সময়ের প্রবাহমান রামচন্দ্রপুর খাল। এক পাশে সাদিক এগ্রোর স্থাপনা, অন্য পাশে রিকশা স্ট্যান্ড ও ছিন্নমূল মানুষের বসবাস। এসব স্থাপনার কারণে জলাবদ্ধতায় ভুগতে হয়েছে এলাকাবাসীকে। অবশেষে খালের পাশে গড়ে ওঠা সাদিক এগ্রোর অবৈধ স্থাপনা ভেঙে দেয় উত্তর সিটি কর্পোরেশন। তবে অভিযানের আগেই বেশিরভাগ পশু সরিয়ে নেয় প্রতিষ্ঠানটি। খালের অপর পাশে প্রায় ১.৫ যুগ ধরে অবৈধ স্থাপনা বানিয়ে বসবাস করে আসছিল কয়েকশো মানুষ। অভিযানের খবরে সকাল থেকে সহায় সম্বল ছড়াতে থাকে ছিন্নমূল মানুষগুলো। ঈদের এক সপ্তাহ আগেই তাদের সরিয়ে যাওয়ার নোটিশ দেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তবে নোটিশ না দেওয়ার অভিযোগ করেন তারা। আমি তো জানি না, কিন্তু জানি যে খালের জায়গা কিছু দেয় না দিয়ে আমরা ঘরে যে অল্প কদিন উঠাইছি। আমাদের বাইঙ্গা যাইবার কাছে নালে উৎখাত করে দেবে, একটা মাল দরবার দিব না, তখন আমরা কি করব? 15 বছর মনে হচ্ছে এখান থেকে একদম রাবিশ দা খালটা ভরছে, এখন এই যে বন্য ছদির মতন হেরা নিয়ে হেরা মনে সব নিয়ে আমরা স্বামী আছে, স্বামী নেই, অশালীল সব কেউ বাড়াতে খাতে আউট মানুষ এই যে গান করতে সঙ্গ লাগে। খালের ভিতরে হেডটা পড়ছে, হেডও ভেঙে দিতে হইব। এক লাখ শুধু গরিবের লেগে পড়ছে, আমাকে লেগে পড়ছে, আর কে লেগে পড়ে নাই। সাদিক এগ্রোর অবৈধ জায়গা ভাঙা নিয়ে জমির মালিক বলেন, তিনি কোনো অংশ দখল করেননি। সাদিক এগ্রো আমাদের কাছ থেকে ভাড়া নিছে, আমরা তাদেরকে ভাড়া দিছি, জাস্ট এতটুকুই। আমাদের জায়গা খালের ভিতরে নাই, আমরা এটা নিশ্চিত হয়ে বলতে পারি। ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, রামচন্দ্রপুর খালের ১০০ ফিট অংশ উদ্ধার করা হয়েছে। রামচন্দ্রপুর খাল উদ্ধার হয়েছে। এখানে যে সকল অবৈধ স্থাপনা আছে, সকল অবৈধ স্থাপনাই এখানে হচ্ছে যে ঘুরিয়ে দেওয়া হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়, সকলকেই হচ্ছে যে নিয়ম মেনে, আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। উনি দাবি করেছে ৪%, কিন্তু বাস্তবে এখানে ১ বিঘার উপরে জমি দখল করে আছে। সুতরাং উনি ৪% জমি, উনি জমির মালিক, উনি কিন্তু ভবনের মালিক না। আমরা কিন্তু ভবন ভাঙছি, অবৈধ ভবন, এবং খালের ভিতরে যে অংশটা পড়েছে সেটাই কিন্তু আমরা ভেঙেছি। উদ্ধার অভিযান শেষে খাল খনন শুরু করবে সিটি কর্পোরেশন। এরপর পানির প্রবাহ বাড়বে বলে আশা কর্তৃপক্ষের। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। খামারি না হয়েও দেশের পশু ব্যবসা নিয়ন্ত্রণে গড়ে তোলেন ভয়াবহ সিন্ডিকেট। কেউ বাধা দিলেই ঠুকে দিতেন মামলা। অনুমোদনহীন বিদেশি জাতের গরু আনতে কক্সবাজার, নরসিংদী সহ দেশের বিভিন্ন স্থানে গড়ে তোলেন গোপন ডেরা। আলোচিত সাদেক এগ্রোর প্রতিষ্ঠাতা ইমরান আহমেদের এমন অপকর্মের তথ্য ও ভিডিও এসেছে আরটিভির হাতে। সাধারণ ব্যবসায়ী থেকে গরু মাফিয়া হয়ে ওঠার সে গল্প শোনাচ্ছেন সুমন তানভীর। বাংলাদেশে বিক্রি হয় ৩০ থেকে ৬০ হাজার টাকা কেজি। এটা পৃথিবীতে সবচেয়ে বড় জাতের ছাগল হিসেবে পরিচিত। শাহ ইমরান হোসেন কথাবার্তা আচরণে আভিজাত্যের ছাপ। কোরবানির ঈদে দেশবাসীকে উচ্চ বংশীয় গরু ছাগলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে নিজের ব্যবসা সম্পর্কেও উচ্চ ধারণা দেন। তবে এসবের পেছনের গল্পটা অন্যরকম। দেশে ব্রাহ্মা জাতের গরু আমদানি নিষিদ্ধ হয়। থাইল্যান্ড থেকে অবৈধ পথে গরু এনে লালন পালন করা হতো কক্সবাজারের উখিয়া সীমান্তের এই ডেরায়, যেখানে আলোচিত ইমরানকেও তদারকি করতে দেখা যায়। শুধু ভিডিও নয়, ওই অঞ্চলে তার বিচরণের আরও ছবি আসে আরটিভির হাতে। বাইকে যার সঙ্গে দেখা যাচ্ছে, অভিযোগ আছে সেই হলিদা পালং ইউনিয়ন চেয়ারম্যান ইমরুল কায়েসকে দিয়েই গরু চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন ইমরান। প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে সে অনুমতি না নিয়েই সে নানান চ্যানেলে সে গরু নিয়ে আসতেছে, বিক্রি করতেছে। এর মধ্যে স্পেশালি ব্রাহ্মাটা। মোহাম্মদপুরে খামার হলেও অবৈধ জাতের বেশিরভাগ গরুই উখিয়া থেকে পাঠিয়ে দেওয়া হতো নরসিংদীর শেখ ক্যাটল ফার্মে। কাগজে কলমে নাসিরুল্লাহ ছোটন এর মালিক হলেও নিয়ন্ত্রণ ছিল ইমরানের হাতে, যেখানে গরুর শরীরে থাইল্যান্ডের মার্ক করা সিরিয়াল নম্বরও দেখা যায়। অথচ দেশে থাইল্যান্ড থেকে বৈধ পথে গরু আনার সুযোগ নেই।
আরটিভির হাতে আসা নথি বলছে, আমদানির অনুমোদন না থাকলেও ইমরানের কথিত ব্যবসায়িক পার্টনার ছোটন থাই আমেরিকান ব্রাহ্মা বিডার্স অ্যাসোসিয়েশনের সদস্য হন। আর এ সুযোগেই প্রতি বছর নিষিদ্ধ ব্রাহ্মা জাতের গরু চোরাই পথে দেশে ঢুকত। সিন্ডিকেট নিয়ন্ত্রণে প্রভাবশালীদের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন ইমরান। সাবেক আইজি বেনজির আহমেদ থেকে শুরু করে অনেকেই ছিলেন সে তালিকায়। সিন্ডিকেটের কাজে বাধা সৃষ্টি করলেই দেওয়া হতো মামলা। বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের 16 নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা খারিজ হয়ে যাওয়া যেন তারই প্রমাণ। এত অভিযোগের পরও ইমরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস মিলল না প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের কাছে। আমাদের গোসরে যখন আসবে আমরা সেটা কনফাইনমেন্টে নিয়ে আসবো। হ্যাঁ, মানে আপনার তিনি আইনা এটা বিষ দিতেছে বা এটা আইনা করছে বা মানে এটাকে নিয়ে অপব্যবহার করার চেষ্টা করছে, সেটা অবশ্যই আমরা ব্যবস্থা নিব। হ্যাঁ, ইমরানের ঘনিষ্ঠজনরা জানান, আগে আকাশপথে গরু আনলেও 2021 সালে ধরা পড়ার পর থেকে সীমান্তের চোরাই পথে গরু আনার সিন্ডিকেট গড়ে তোলেন ইমরান। সুমন তানভীর, আরটিভি, ঢাকা। কেঁচো খুঁড়তে সাপ অথবা থলের বিড়াল বেরিয়ে আসার সব প্রবচনকে পেছনে ফেলে এখন শীর্ষে লাখ টাকার ছাগলে খেলো কোটি টাকার সম্পদ। বলছি, সরকারি প্রভাব খাটিয়ে অঢেল সম্পদের মালিক বনে যাওয়া সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের কথা। পরিবারের সদস্যরাও এখন তার দায় নিতে চান না। মতিউরের প্রথম পক্ষের কন্যা কানাডা প্রবাসী ফারজানা রহমান ইপসিতার ফাঁস হওয়া অডিও বার্তায় তিনি বলেন, সব অপকর্মের দায় মতিউরের। পিতার শাস্তিও দাবি করেন তিনি। আরো দেখুন শাকিলা করিমের রিপোর্টে। তুই যে আমাদেরকে ধোকা দিছস, এটা আমরা কি করুম? আমরা কই যামু? আমরা কারে মুখ দেখামু? এই ক্ষোভ সমালোচিত সাবেক রাজস্ব বোর্ডের সদস্য মতিউর কন্যার। বাবার অপকর্মের খবর যখন সবার মুখে মুখে, তখন জন্মদাতাকেই দাঁড় করালেন বিচারের কাঠগড়ায়। সে আমার মারে ধোকা দিছে, সে আমারে ধোকা দিছে, আমার ভাইরে ধোকা দিছে, আমার ভাইয়ের একটা বাচ্চা হইছে, সে আমাদের ধোকা দিছে। আমি তারে ছাড়ুম জীবনও না, কিন্তু তার জন্য আমার নাম নষ্ট হবে, মার নাম নষ্ট হবে, এইটা তো আমি হইতে দিব না। ইপসিতা তার পিতার পাপ আর অপকর্মের শাস্তি চান। তার মা রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়লা কানিজ ও ভাই অর্ণব মতিউরের অপকর্মে চরম বিব্রত। কানাডা প্রবাসী ফারজানা রহমান ইপসিতা স্বজনের কাছে ভয়েস মেসেজে এভাবেই ক্ষোভ জানান। মা উপরে কান্দে, আমার ভাই কান্দে, আমার ভাই কান্দে। আমার ভাই আমারে বলে, আপু আমার বাপ আমাদের কখনো ভালোবাসে নাই রে বাপু, ভালোবাসলে সে এভাবে চিট করতো না। ইপসিতা তার ভয়েস মেসেজে বলেন, সাধারণ মানুষের দোষ নেই, ধোঁকাবাজ তার পিতাকে বাঁচানোর কোনো ইচ্ছাও তার নেই। বর্তমান পরিস্থিতির জন্য দ্বিতীয় পক্ষের স্ত্রী সন্তানদের দায়ী করেন তিনি। মানুষের দোষ তো নাই রে ভাই, দেশের মানুষ তো আসলেই কষ্ট করে। এই লোকটা আমার মারে এত বড় চিট করলো ভাই। সম্পত্তির জন্য ওই সেকেন্ড ফ্যামিলি সামনে আসতে চাইছে, বাপে মনে হয় বলছে না, এখন সে আমাদেরকে অ্যাকিউজ করে এই কাহিনীটা করছে। বিশ্বখ্যাত ম্যাকলারেন ব্র্যান্ডের দামি গাড়ি সহ কানাডায় বিলাসী জীবনযাপন করেন মতিউর কন্যা ইপসিতা। তার ভাই বোন সহ পরিবারের অন্য সদস্যেরও বিপুল সম্পদের খবর এরই মধ্যে প্রকাশ পেয়েছে। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। 2 সপ্তাহের অনুপস্থিতি শেষে কার্যালয়ে গেলেন ছাগল কাণ্ডে আলোচিত নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়লা কানিজ লাকি। দুপুরে নিজ কার্যালয়ে 2টি সভায় অংশ নেন তিনি। এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঈদের পর থেকে চেয়ারম্যান আত্মগোপনে থাকায় সেবা পেতে হয়রানির শিকার হয়েছেন তারা। নরসিংদী প্রতিনিধি নূরে আলম রনির প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। আলোচিত হবার পর থেকেই আত্মগোপনে ছিলেন রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়লা কানিজ। না তাকে কোথাও দেখা যাচ্ছিল, না পাওয়া যাচ্ছিল মুঠোফোনে। এতে চরম ভোগান্তিতে পড়ে সেবা প্রত্যাশীরা। তিনি ঠিক কবে থেকে অফিস করবেন তাও জানাতে পারছিলেন না উপজেলা পরিষদের কেউ। 14 দিন পর অবশেষে উপজেলা পরিষদে লায়লা। সেখানে 1 ঘন্টায় সেরে নেন 2 মিটিং। এইচএসসি পরীক্ষার প্রস্তুতি সভায় নিজের বক্তব্যটুকু শেষ করে কুশল বিনিময় করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে। এরপর কালো গাড়িতে ত্যাগ করেন কার্যালয়। এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চেয়ারম্যানের অনুপস্থিতি তাদের বেশ ভুগিয়েছে। 1-2 হাজার টাকা বা 500 টাকা পাবে উপজেলা থেকে, সে টাকাটা পাইতেছে না। কারণ হচ্ছে যে সে তো এখান থেকে তো কোনো মতে সম্ভব হইতেছে না, কারণ উপজেলা চেয়ারম্যান নাই। কোনো ব্যক্তিগত কোনো কারণ দেখায়া বা অনর্থক অবহেলা করে বন্ধ করে, তাহলে রায়পুরা জনগণের ক্ষতি হচ্ছে।
ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজের রাজনৈতিক উত্থানকেও বিস্ময়কর বলছেন স্থানীয়রা। তারা জানান, সরকারি কলেজে শিক্ষকতার পাশাপাশি রায়পুরায় ওয়ান্ডার পার্ক ও ইকো রিসোর্ট গড়ে তোলেন তিনি। করোনাকালে স্থানীয় সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ দলীয় কর্মসূচির আয়োজন করতেন ওই পার্কে। এর মধ্যে 2022 সালের ডিসেম্বরে রায়পুরা উপজেলার তৎকালীন চেয়ারম্যান আব্দুস সাদিকের মৃত্যু হয়। এরপর শিক্ষকতা ছেড়ে লায়লা কানিজ হঠাৎ করেই রাজনীতিতে পা রাখেন, প্রার্থী হন উপনির্বাচনেও। এর কিছুদিন আগে জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদও পেয়ে যান লায়লা। ওনাকে চিনতাম, জানতাম, কিন্তু এইভাবে চিনতাম না। লাকির অঢেল টাকা, লাকির পার্কে থাকে, লাকির পার্কে অনুষ্ঠান করে, বড় বড় অনুষ্ঠানগুলি উনি এখানে করে, টাকা রোজগারের তার হাজব্যান্ডই। লায়লা কানিজের বিরুদ্ধে সাধারণ মানুষের সম্পত্তি দখলেরও অভিযোগ রয়েছে। নির্বাচনী হলফনামায় 85 কোটি টাকার সম্পদ থাকার কথা উল্লেখ করেছেন লায়লা। এদিকে অভিযোগের বিষয়ে জানতে বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। সৈয়দ মাহমুদ, RTV। সাবেক আইজিপি বেনজির আহমেদের পাসপোর্ট জালিয়াতির সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে পাসপোর্ট অধিদপ্তরের কর্তা ব্যক্তিরা মুখে যেন কুলুপ এঁটেছেন। এ বিষয়ে কোনো মন্তব্য করতেই রাজি নন তারা। সন্দেহভাজন কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকে চলছে অনুসন্ধান। এখন পর্যন্ত তথ্য জালিয়াতি করে বেনজিরের 7টি পাসপোর্টের সন্ধান পেয়েছে সংস্থাটি। সুমন তানভীরের আরেকটি রিপোর্ট। না আসলে হয় না, কারণ নিজের ফিঙ্গার তো নিজে দিতে হবে। পরে কইছে না, এখানে আসতে হবে, আবেদন করে নিজেরটা নিজের করতে হবে। ভুল থাকলে এখানে কোনোভাবেই উতরে দেওয়ার সিস্টেম নাই। না, এখন পর্যন্ত সম্ভব নেই, এসেই করতে হবে। ঢাকা বিভাগীয় পাসপোর্ট অফিসের প্রধান কার্যালয়ে ছবি ও ফিঙ্গারপ্রিন্ট দিতে আসা মানুষের কাছে প্রশ্ন ছিল, পাসপোর্ট অফিসে না এসে কি পাসপোর্ট করা সম্ভব? বেশিরভাগের কাছেই প্রশ্নটি অবান্তর লেগেছে। না আসলে কোনো সম্ভবই না। তবে সাবেক আইজিপি বেনজির আহমেদ পাসপোর্ট অফিসে না গিয়েই পরপর 7টি পাসপোর্ট করে ফেলার প্রসঙ্গ টানতেই দিশেহারা জবাব দেন তারা। সিস্টেম করছেন, বাট সেটা আমরা সাধারণের জন্য। না এসে পাসপোর্ট করা যায় এরকম কোনো ধারণা আমার নাই। এটা সম্ভব বলে আমার মনে হয় না, কিন্তু তারা কিভাবে করে ওটা তারা আমরা বলতে পারবো না। এমন দিশেহারা উত্তর নিয়েই প্রশ্নের জবাব খুঁজতে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ে যায় RTV। তবে তাকে পাওয়া যায়নি, ফোন করেও কোনো সাড়া মেলেনি। দুদকের অনুসন্ধানে এ পর্যন্ত যে 5টি পাসপোর্টের সন্ধান মিলেছে, যার কোনোটি করতেই পাসপোর্ট অফিসের বারান্দা পর্যন্তও যেতে হয়নি বেনজিরকে। এমনকি পেশার জায়গায়ও দিয়েছেন প্রাইভেট সার্ভিস। এমন ভয়ঙ্কর তথ্য গোপন করায় পাসপোর্ট অফিসের যেসব কর্মকর্তাকে দুদক জিজ্ঞাসাবাদ করেছে, আগারগাঁও পাসপোর্ট অফিসের পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন তাদেরই একজন। তবে নিজেদের গাফিলতি ঢাকতে মুখে যেন কুলুপ এঁটেছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বলছে, পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সহযোগিতা ছাড়া এমন জালিয়াতি করার সুযোগ নেই। এ ঘটনায় জড়িত সবাইকে শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। পুরো পাসপোর্ট বিভাগে যে সমস্ত উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ ছিলেন, তাদের থেকে শুরু করে বিমানবন্দরে তিনি যেহেতু এই পাসপোর্ট ব্যবহার করে বিদেশ ভ্রমণ করেছেন বলে তথ্য প্রকাশিত হচ্ছে, তাদের কাছে তো অজানা নয় যে এই ব্যক্তি পুলিশের আইজিপি, তিনি কেমন করে, বা তিনি র্যাবের প্রধান, তিনি কেমন করে ব্যক্তিগত পাসপোর্ট হিসেবে ব্যবহার করতে পারেন। যদি কোনো ব্যক্তি যদি ভুল তথ্য দেন পাসপোর্টের মধ্যে, তার পাসপোর্ট যদি ভুল তথ্য বেয়ার করে, সেই ক্ষেত্রে কিন্তু তাকে 2 বছরের ইমপ্রিজনমেন্টের একটা অফেন্স সে কিন্তু কমিট করছে। যেই ব্যক্তিরা তাকে সাহায্য করছেন এই পাসপোর্ট পাওয়ার জন্য, ভুল তথ্য রিসিভ করে, তারাও ইকুয়ালি এই অফেন্সগুলোর জন্য তারা কিন্তু আপনার লায়াবল হবে। দুদকের জিজ্ঞাসাবাদে পাসপোর্ট অফিসের কর্মকর্তারা একে অপরের ওপর দায় চাপালেও সম্পৃক্ততা পাওয়া গেলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে সংস্থাটি। সুমন তানভীর, RTV, ঢাকা। তৃতীয় দফায় জব্দকৃত সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার স্ত্রী জিশান মির্জার নামে থাকা সম্পত্তির ব্যবস্থাপনা, তদারকি ও রক্ষণাবেক্ষণের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আসামস জগলুল হোসেন এ আদেশ দেন। এ সময় 6টি ফ্ল্যাট, 5টি প্লট, 2টি অফিস স্পেস ও বান্দরবানে 25 একর জমির রক্ষণাবেক্ষণে এর নির্দেশ দেওয়া হয়। এর আগে 2 দফায় বেনজির, তার স্ত্রী ও 3 মেয়ের নামে থাকা প্রায় 612 বিঘা সম্পত্তি ও গুলশানের 4টি ফ্ল্যাট
ক্রোক ও বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার আদেশ দেন আদালত। গত 6 জুন এসব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ দেওয়া হয়। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মিরপুর বাউনিয়া মৌজার জায়গা দখল করে ভবন নির্মাণ করছে একটি মহল। প্রভাবশালী কয়েকটি হাউজিং কোম্পানি রেকর্ড সংশোধনের সময় সরকারের অধিগ্রহণ করা জমি কিনে নিয়ে পরে তা বিক্রি করে দেয়। জমির মালিকানা নিয়ে চলা মামলার প্রেক্ষিতে হাইকোর্টের স্থিতাবস্থা থাকলেও তার তোয়াক্কা না করেই চলছে কাজ। বছরের পর বছর জমি বেদখল থাকলেও উদ্ধারের তেমন কোনো পদক্ষেপ নেয়নি গৃহায়ণ কর্তৃপক্ষ। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অনিয়ম নিয়ে বিল্লাল হোসেনের 2 পর্বের ধারাবাহিকের আজ প্রথম কিস্তি। রাজধানী মিরপুর 9 নম্বর সেকশনের বাউনিয়া মৌজায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের প্রায় 19 একর জমির মধ্যে 9 একর দখল করে চলছে ভবন নির্মাণের কাজ। সীমানা প্রাচীর দেখে মনে হতেই পারে সরকারি জায়গায় আনসার ক্যাম্প বসানো হয়েছে, কিন্তু না। দখল করা 50 কাঠা সরকারি জমিতে নির্মাণ কাজ নির্বিঘ্নে করতে টাকা দিয়ে মোতায়েন করা হয়েছে আনসার সদস্যদের। ক্যামেরা নিয়ে প্রবেশ করতে চাইলে দেয়া হয় বাধা। আশপাশে প্রতিটি সাইনবোর্ডে লেখা বিভিন্ন বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম। রিড করা মানে কি, হাউজিং এর লোকরাও এখানে কিছু করতে পারবে না, তারাও এখানে কিছু করতে পারবে না। তারপরে দেখেন আপনার এখানে কাজ চলতেছে। 3128 নম্বর দাগে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মডেল মসজিদ নির্মাণের জন্য নির্ধারিত থাকলেও এখানে এখন সানভিউ টাওয়ারের সাইনবোর্ড। বোর্ডে লেখা পুলিশ পরিদর্শক রুকনুজ্জামানকে ফোন দেওয়া হলে এতে তার কোনো শেয়ার নেই জানিয়ে ফোন কেটে দেন। আপনার শেয়ার আছে না এখানে? আপনার শেয়ার আছে না? আর সাইনবোর্ডে দেয়া বেশিরভাগ নম্বর বন্ধ পাওয়া গেল নিহারিকা অ্যাপার্টমেন্টের শেয়ার হোল্ডার জানান কাগজ না দেখেই বন্ধুর কাছ থেকে শেয়ার কিনেছেন। কেউ আবার মালিকানা কাগজপত্র দেখিয়ে গৃহায়ণ কর্তৃপক্ষের বিরুদ্ধে উল্টো হয়রানির অভিযোগ করেন। ফ্রেন্ডদের মাধ্যমে ফ্রেন্ডরা নিচ্ছে, হ্যাঁ নিশ্চয়ই ভালো আছে। তারা যে দাবি করে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। জানা যায় বহু বছর ধরে খালি পড়ে থাকা জায়গা জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করে হাউজিং কোম্পানিগুলো হাতিয়ে নেয়, পরে তা বিক্রি করে দেয় বিভিন্ন ব্যক্তির কাছে। নাম প্রকাশ না করার শর্তে জমি ক্রয় করা এক ব্যক্তি জানান গৃহায়ণের এক কর্মকর্তা এখন ছাড়পত্র দিতে মোটা অঙ্কের টাকা দাবি করছেন। আমার এক হাতে টাকা দেবো, এক হাতে নিচে দেবো, তা না, ধাপে ধাপে টাকা দেবো। গৃহায়ণ কর্তৃপক্ষ অবশ্য বলছে সিএস দাগের উপর অধিগ্রহণ করা জমি আরএস ও সিটি জরিপের রেকর্ড সংশোধন না হয় সুযোগ নিয়েছে দখলদাররা। এই রেকর্ড সংশোধন হয়নি বলে ওই সমস্ত অসাধু মানুষ এই সুযোগটা নিয়ে তারা তাদের নামে অবৈধভাবে তাদের আরএস দাগ, আরএস রেকর্ড এবং সিটি জরিপে তাদের নামে রেকর্ড করে নিয়ে এই কাজগুলি চলমান রেখেছে। আইন কর্মকর্তাকে একটা চিঠি দিয়ে জানানো হয় যে মহামান্য আদালতের এটা নজরে যেন আনা হয়। দখলের বিষয়ে কিছুই জানা নেই জানিয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী বলেন অচিরেই দখল হওয়া জমি উদ্ধার করা হবে। দখলদার পাওয়া যায়, এটা আইনানুগ যত ব্যবস্থা আছে সব দখল উচ্ছেদ করার জন্য যা যা করা দরকার সব করা হবে। হাইকোর্টের আদেশ অমান্য করে গৃহায়ণ কর্তৃপক্ষের 9 একর জায়গায় যখন ভবন করার কর্মযজ্ঞ চলছে তখন দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে থানায় জিডি করে দায় সারছে সংস্থাটি। কখনো কখনো কর্মকর্তারাও হাত মেলান দখলদারদের সাথে। এমন বাস্তবতায় সরকারি এই সম্পত্তি দখলমুক্ত করার দাবি স্থানীয়দের। বিল্লাল হোসেন, আরটিভি, মিরপুর, ঢাকা। শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষা 2 বছর করার পরিকল্পনা করছে সরকার। প্রযুক্তি জ্ঞানসম্পন্ন স্মার্ট জনশক্তি তৈরির লক্ষ্যে সেভাবে প্রতিটি শিশুদের গড়ে তুলতে হবে। রাজধানীর ওসমানী মিলনায়তনে প্রাথমিক শিক্ষা পদক প্রদান ও জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2024-এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিটি স্কুলে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা দেন সরকার প্রধান। আতিকা রহমানের রিপোর্ট। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ও প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাডেমিক, ক্রীড়া ও সংস্কৃতিতে 18 ক্যাটাগরিতে 126 শিক্ষার্থী, ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রাথমিক শিক্ষা পদক 2023 তুলে দেন। প্রধানমন্ত্রী বলেন উন্নত বিশ্বের সঙ্গে তাল মেলাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষাকে গুরুত্ব দিয়ে জনমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলছে সরকার। আমরা একটা সুষম, জনকল্যাণমুখী, সার্বজনীন, মানসম্মত শিক্ষা ব্যবস্থা করতে চাই। আর শুধু ওই কেতাবি বই পড়ে না, এই ছোট ছোট শিশুদের ভিতরে
যে মেধা মনন সেগুলিও তো আমাদের বের করে আনতে হবে। সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা শিক্ষার কারিকুলাম আধুনিক প্রযুক্তি জ্ঞানের মধ্যে নিয়ে আসছি। আমাদের লক্ষ্য আছে যে প্রতিটি স্কুলেই আমরা কম্পিউটার ল্যাব করে দেবো। প্রি প্রাইমারি 1 বছরের জন্য, এখন আমরা সেটা 2 বছরের জন্য করতে চাচ্ছি। স্মার্ট বাংলাদেশের পরিচালক হবে আজকের শিশুরাই। কোমলমতি শিশুদের প্রতিভা বিকাশে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান সরকার প্রধান। প্রযুক্তির মাধ্যমে শিক্ষা এটা বিশ্বকে জানার একটা সুযোগ হবে এবং সেইভাবে শুধু বই পড়ে না, সচক্ষে দেখে শিক্ষা নেওয়া। প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তি এই ছোট্টবেলা থেকেই, শিশুকাল থেকেই ধীরে ধীরে তারা সেইভাবে গড়ে উঠবে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে এবং দেশের উন্নয়নে তাদের চিন্তা ভাবনা, তারা আরো নতুন নতুন উদ্ভাবনী শক্তি দিয়েই দেশকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাবে, সেটাই আমি চাই। আজকের শিশুরা আগামী দিনে আমার স্মার্ট বাংলাদেশের পরিচালক হিসেবে এবং সেই পরিচালনা দায়িত্ব তারাই নেবে। এরপর প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশন উপভোগ করেন প্রধানমন্ত্রী। শিশুদের পরিবেশনায় আবেগতাড়িত হয়ে পড়েন বঙ্গবন্ধু কন্যা। আমি রাসেল বলছি। আতিকা রহমান, RTV, ঢাকা। আবারও অস্থির ডিমের বাজার। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক অভিযানে প্রতি ডজন ডিমের দাম কমে গেল 20 টাকা। 170 টাকা থেকে কমে বিক্রি হচ্ছে 150 টাকায়। এ সময় তালিকা ও ক্যাশ মেমোতে গড়মিল পাওয়ায় 3টি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়েছে। ভোরে রাজধানীর তেজগাঁও কাঁচা বাজারে এই অভিযানে গেলে ভোক্তা কর্মকর্তাদের সঙ্গে বাদানুবাদে জড়ান পাইকারি ব্যবসায়ীরা। ডিম বিক্রির কোনো নীতিমালা নেই বলে দাবি করেন তারা। মাহিন আরাফাতের সহযোগিতায় আরও জানাচ্ছেন ইফতেসামুল গনি। স্বল্প দামে সহজলভ্য আমিষ হিসেবে পরিচিত ডিম। নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে মধ্যবিত্তরা আমিষের জন্য ডিমের উপরে নির্ভর করেন। কিন্তু সপ্তাহখানেক ধরে লাগামহীন দামের কারণে এখন ডিম কেনাই যেন কষ্টসাধ্য হয়ে পড়েছে। একটি ডিম কিনতে গুনতে হচ্ছে 14 টাকা। ডিমের বাজারকে স্বাভাবিক করার লক্ষ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাঠে নেমেছে। ভোরে তেজগাঁও কাঁচা বাজারে অভিযান চালিয়ে 3টি প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা করা হয়। তাদের বিরুদ্ধে মূল্য তালিকা নির্ধারণ না করে SMS এর মাধ্যমে দাম বৃদ্ধির অভিযোগ পাওয়া যায়। SMS এর মাধ্যমে তো মূল্য নির্ধারণ করার যে প্রক্রিয়া, এটি তো অস্বচ্ছ, ট্রান্সপারেন্সি এর ভিতর নেই এবং কোথা থেকে দেওয়া হচ্ছে এগুলো ইনারা নিজেরাই মূলত এগুলো একটা গ্রুপ তৈরি করে এটা নিয়ন্ত্রণ করছে। আমাদের কাছে স্পষ্ট আছে যে তেজগাঁও এই বাজার সমিতি, ডিমের যে সমিতি আছে, এখান থেকে মূলত এটি করা হচ্ছে। যদিও ডিমের বাড়তি দাম নিয়ে নিজেদের পক্ষে খোঁড়া যুক্তি দেখান ব্যবসায়ীরা। এবং আমাদের ব্যবসায়ীদের জন্য নির্দিষ্ট কোনো নীতিমালা আছে আজ পর্যন্ত যে একটা পাইকারি সেল ডিম করলে সে কত কমিশন পাবে, তার খরচ কত, সেই হিসাব আছে? খালি মূল্য তালিকা ঝুলাই দেওয়া, ডিম বিক্রি করো। মূল্য তালিকা ঝুলাই দিয়ে সাইডে যে যারা মিডিয়া আছে তারা আমাদেরকে রেট ধরে দেয়, তার থেকে আমরা 25-30 টাকা আমাদের খরচ, আমরা 5-10 টাকা ধরে আমাদের ব্যবসা করি। ডিমের বাজার স্থিতিশীল রাখতে সিন্ডিকেট বিরোধী ভোক্তা অধিকারের অভিযান অব্যাহত থাকবে। এই মাসে ট্রেড ক্যাশ মেমো নেই, গত মাসের 12 তারিখের। ইফতেসামুল গনি, RTV, ঢাকা। ক্যাশ মেমো আমার 8 মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজায় সামরিক হামলা চালাচ্ছে ইসরায়েল। নির্বিচার ওই হামলায় অস্ত্র, গোলাবারুদ সরবরাহ সহ সব ধরনের সহযোগিতা করে আসছে পশ্চিমা দেশগুলো। এবার ইসরায়েলকে গোপনে অস্ত্র সরবরাহের অভিযোগ উঠল ভারতের বিরুদ্ধে। আন্তর্জাতিক গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে ইসরায়েলের ভারতীয় অস্ত্র ব্যবহারের বিষয়টি উঠে আসে। রাকিব হাসানের রিপোর্ট। ইসরায়েলের কাছে গোপনে ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্য বিক্রি করছে ভারত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে যখন মৃত্যুর সংখ্যা 38,000 ছুঁই তখন অস্ত্র রপ্তানির এ তথ্য ফাঁস হলো। নয়াদিল্লি এদিকে কূটনৈতিক সমাধানের কথা বলছে, সংলাপকে প্রাধান্য দিচ্ছে। অন্যদিকে ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানি করছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার হাতে আসা নথিগুলো পর্যালোচনা করে বলা হয়, ইসরায়েল গাজায় যুদ্ধ চালানোর জন্য ভারতীয় অস্ত্র গ্রহণ করেছে।
গত 6 জুন গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরায়েল জাতিসংঘের একটি আশ্রয় কেন্দ্রে বোমা হামলার পর কুদস নিউজ নেটওয়ার্ক ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ফেলা একটি ক্ষেপণাস্ত্র কিছু অংশের ভিডিও প্রকাশ করে, যার লেবেলে স্পষ্টভাবে লেখা ছিল মেড ইন ইন্ডিয়া। এপ্রিল মাসের 2 তারিখে ভারতের চেন্নাই থেকে অস্ত্র ও গোলা বারুদ নিয়ে বোরকাম নামে একটি জাহাজ ইসরায়েলের উদ্দেশ্যে রওনা হয়। পথে স্পেনের যাত্রাবিরতি চেষ্টা করলে দেশটির বামপন্থী সংগঠনগুলো প্রতিবাদ গড়ে তোলে। এ বিষয়ে দ্য ইভলিউশন অফ ইন্ডিয়াস ইসরায়েল পলিসির লেখক নিকোলাস ব্যারেল আল জাজিরাকে বলেন, ভারত তার অবস্থান থেকে সরে গিয়ে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করছে। এ নিয়ে আল জাজিরা গত 17 ও 21 জুন ভারতের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্তব্য নেওয়ার চেষ্টা করলেও কারো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাকিব হাসান, RTV। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী শনিবার রাজধানীতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে বিএনপিকে আশ্বাস দিয়েছে প্রশাসন। বিকেলে বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল এ বিষয়ে ডিএমপি কমিশনারের কার্যালয়ে যান। সেখান থেকে বের হয়ে দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি একথা জানান। পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি আগামী 29 জুন আমরা ঢাকা মহানগরে কর্মসূচি পালন করব। তার মুক্তির দাবিতে সে অনুযায়ী আমরা অবহিত করার জন্য একটি চিঠি নিয়ে এসেছি। সেই চিঠি অনুযায়ী আমরা আগামী 29 জুন শনিবার বিকালবেলায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ করব এবং আমাদের দৃঢ় বিশ্বাস প্রশাসন আমাদেরকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। শত কোটি টাকা ছাড়িয়েছে আওয়ামী লীগের দলীয় ফান্ডের জমা। মোট 21টি ব্যাংক হিসেবে এই টাকা জমা আছে দলটির। আওয়ামী লীগের আয় ব্যয়ের হিসাব বিশ্লেষণ করে তথ্য জানা গেছে। বেলা 11টার দিকে আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আশিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিবালয়ে ইসি সচিব শফিউল আজিমের কাছে 2023 বছরের আয় ব্যয়ের হিসাব জমা দেয়। 30 জুন থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় যানজট এড়াতে পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার আহ্বান জানিয়েছেন ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মুনিবুর রহমান। এছাড়া পথে সমস্যা হলে ট্রাফিক পুলিশকে জানানোর পাশাপাশি 999-এ কল দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে এইচএসসি পরীক্ষা 2024 উপলক্ষে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভায় তিনি এসব কথা বলেন। যানজট এড়াতে ট্রাফিক পুলিশের বিশেষ টিম মাঠে কাজ করবে বলেও জানান মুনিবুর রহমান। এবার রাজধানীতে 80টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য পরীক্ষার্থী অভিভাবকগণকে সড়ক মহাসড়কের যানজটের বিষয়টি মাথায় রেখে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বাসা থেকে বের হওয়ার জন্য অনুরোধ করা হলো। এমপি আনার হত্যা এই পর্যন্ত 7 আসামি গ্রেপ্তার হলেও কারণ জানাতে পারেনি গোয়েন্দা পুলিশ। দুপুরে রাজধানী মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ হত্যায় ফয়সাল ও মোস্তাফিজের ভূমিকা তুলে ধরে বলেন, ফয়সাল গাড়িতে করে এমপি আনারকে সঞ্জীবা গার্ডেনে নিয়ে যায় আর মোস্তাফিজুর রহমান ও শিলাস্থির সহ অন্য ঘাতকরা আগে থেকে সেখানে উপস্থিত ছিল। গতকাল গ্রেপ্তার হওয়া ফয়সাল ও আনারকে 6 দিন করে রিমান্ড দিয়েছে আদালত। তিনি বলেন, ডিএনএ টেস্টের জন্য আগামী সপ্তাহে এমপি আনারের পরিবারের সদস্যরা কলকাতা যেতে পারেন। ভিকটিম আনোয়ার আলীজন বুঝে পেলে তাদের 3-4 জনের গতিবিধি, তখন কিন্তু সে বাঁচার জন্য অনেক চেষ্টা করেছে, আকুতি মিনতি করেছে, বাঁচার জন্য চেষ্টা করেছে। কিন্তু যখন উনি দৌড়ে বেরোতে চাচ্ছিল তখনই গ্রেপ্তারকৃত ফয়সাল সাজি তার হাতে ছিল ক্লোফ্রাম, সেটা দিয়ে তার মুখে নাকের মধ্যে সে জাপটে মেরে ধরে। তখন তিনি আর কতক্ষণ উনি ধাক্কাধাক্কি করলেও পরে তিনি নিস্তেজ হয়ে যান। সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনে এক তরুণীকে ধর্ষণের ঘটনায় রাসেল নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। ভোরে নোয়াখালীর বেগমগঞ্জের কুতুবপুর এলাকা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা SM শহীদুল ইসলাম জানান, ভুক্তভোগী ওই তরুণী রেলওয়ে থানায় মামলা করেন। এরপর প্রথমেই জামাল, শরীফ ও রাশেদুল নামে 3 জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। তাদের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। গ্রেপ্তার 4 জনই রেলওয়েতে কাজ করা SA কর্পোরেশনের কর্মচারী। এই ঘটনায় SA কর্পোরেশনের সকল কার্যক্রম স্থগিত করেছে পাহাড়িকা উদয়ন এক্সপ্রেস ট্রেন কর্তৃপক্ষ।
অভিযোগ পাওয়া মাত্রই আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি এবং আমরা এখন যেহেতু একটা ব্যবস্থা শুরু করেছি, আমরা চিন্তা করব যে অন্যান্য যারা এখানে আছে কাজ করে সবার ব্যাপারে পুলিশ ভেরিফিকেশন করার জন্য। চূড়ান্ত হয়েছে ইউরো চ্যাম্পিয়নশিপের রাউন্ড অফ 16 লাইন আপ। এবারের আসরে বড় চমকের নাম জর্জিয়া। প্রথমবারের মতো আসরে খেলতে এসে শেষ 16তে জায়গা করে নিয়েছে দলটি। সাথে ক্রোয়েশিয়ার বিদায় আর অস্ট্রিয়া তুরস্কের মতো তুলনামূলক কম শক্তিধর দেশগুলো দিচ্ছে রাউন্ড অফ 16-এ বড় অঘটনের আভাস। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ের গ্রুপ পর্বের জমজমাট ফুটবলের পর এবার শেষ 16 রোমাঞ্চ নিয়ে হাজির হচ্ছে সেরা দলগুলো। শনিবার থেকে শুরু সে রোমাঞ্চের মঞ্চায়ন, যেখানে সুইজারল্যান্ড ইটালি ম্যাচ দেখার অপেক্ষায় ফুটবল প্রেমীরা। বার্লিনে সে ম্যাচ শুরুর 3 ঘন্টা পর ডর্টমুন্ডে হবে ডেনমার্ক জার্মানির লড়াই। 30 জুন 2020 সালের রানার আপ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত স্লোভাকিয়া। একই দিনে 3 বারের ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দেওয়ার লক্ষ্যে মাঠে নামবে প্রথমবারের মতো ইউরোতে খেলার যোগ্যতা অর্জন করা জর্জিয়া, যারা গ্রুপ পর্বে সাবেক চ্যাম্পিয়ন পর্তুগালকে হারিয়ে চারিদিকে হইচই ফেলে দিয়েছে। জুলাইয়ের প্রথম দিনে 2018 ও 98 বিশ্বকাপ জয়ী ফ্রান্সের বিপক্ষে জমজমাট ফুটবল উপহার দিতে প্রস্তুত বেলজিয়াম। ইউরোপের এই দুই ফুটবল পাওয়ারের লড়াই শেষ হতেই চোখ রাখতে হবে পর্তুগাল স্লোভাকিয়ার ম্যাচের দিকে। ডাচ ফুটবলের বড় পরীক্ষা নিতে পুরোপুরি প্রস্তুত রোমানিয়া। আলিয়াঞ্জ এরেনায় সে ম্যাচে নেদারল্যান্ডসের মান বাঁচানোর লড়াই দেখতে হাজির হবেন ফুটবল সমর্থকরা। আর একই দিনে অস্ট্রিয়া তুর্কির ম্যাচ লিপজিগে। মাত্র 4 দিনেই 8টি জমজমাট ফুটবল ম্যাচের রোমাঞ্চের অপেক্ষায় এখন পুরো ফুটবল বিশ্ব। মাহফুজুল ইসলাম, RTV। দেশকে প্রথম অলিম্পিক পদক এনে দিতে সর্বোচ্চ চেষ্টা করার কথা জানালেন আর্চার সাগর ইসলাম। বিকেলে রাজধানীর রোলার স্কেটিং স্টেডিয়ামে আয়োজিত সংবর্ধনায় কথা বলেন সরাসরি প্যারিস অলিম্পিক গেমসে কোয়ালিফাই করা দেশের একমাত্র অ্যাথলেট। তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিত আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ 3-তে রৌপ্য পদক জয় করে এ যোগ্যতা অর্জন করেন রাজশাহীর ছেলে সাগর। অলিম্পিকে পদক জয়ের প্রত্যয়ে জার্মান কোচ ফেডরিকের অধীনে সাগরের জন্য প্রয়োজনীয় ও নিবিড় অনুশীলনের ব্যবস্থা করা হবে বলে জানান আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজিবউদ্দিন আহমেদ চপল। আলহামদুলিল্লাহ যে এরকম একটা অপরচুনিটি পায়ে কাজে লাগাইতে পারছি, ইনশাল্লাহ সামনে যে অলিম্পিকটা আছে সেখানে যেন ভালো কিছু করতে পারি এবং দেশের জন্য মেডেল বয়ে নিয়ে আসতে পারি। আমাদের প্রেসিডেন্ট স্যার বললো যে স্বপ্ন চূড়ায় থাকবে, ইনশাল্লাহ যেন গোল্ড মেডেলই নিয়ে আসতে পারি। সে আল্লাহ সেরকম তৌফিক দান করুক, আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ। টি20 বিশ্বকাপের হাই ভোল্টেজ সেমিফাইনালে রাতে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে অপ্রতিরোধ্য ভারত। গায়ানার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। তবে জমজমাট এই লড়াই ভারী বৃষ্টিতে ভেসে যাওয়ার আশঙ্কা রয়েছে। রাফি আমিনের রিপোর্ট। টি20 বিশ্বকাপের প্রথম আসরেই বাজিমাত করে শিরোপা ঘরে তুলেছিল ভারত। এরপর 2014 সালে ফাইনাল খেললেও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি টিম ইন্ডিয়ার। সেই আক্ষেপ এখনো তারা করছে দলটিকে। সবশেষ 2022 সালেও সেমিফাইনাল খেলেছিল বিরাট কোহলির দল। ছন্দে থাকা সেই দলকেই 10 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল ইংল্যান্ড। ভুলে যেতে চাওয়া সেই অতীত আরও একবার বর্তমান হয়ে সামনে দাঁড়ালো ভারতের। ফাইনালে যাওয়ার লড়াইয়ে আবারও বাটলারদের মুখোমুখি দলটি। ফলে ইংলিশদের বিপক্ষে ম্যাচটি ভারতের জন্য এক প্রকার প্রতিশোধ নেওয়ার মিশন। এদিকে ইংল্যান্ডের লড়াই শিরোপা ধরে রাখার। ধুঁকতে থাকা দলটি নানা বাধা পেরিয়ে এখন সেমিফাইনালে। ফলে আসর জুড়ে অপরাজিত থাকা ভারতের বিপক্ষে কাজটা বেশ কঠিনই হবে মঈন আলী বাটলারদের জন্য। যদিও সবশেষ আসরের স্মৃতি কিছুটা স্বস্তি দিতে পারে থ্রি লায়ন্সদের। আন্তর্জাতিক টি20তে এখন পর্যন্ত 23 বারের দেখায় ভারতের জয় 12টি আর ইংল্যান্ডের 11টিতে। বিশ্ব আসরে 4 বারের দেখায় সমানে সমান 2 দল। তবে এত হিসেব নিকেশ এক নিমিষেই ভেসে যেতে পারে বৃষ্টিতে। আবহাওয়া অফিসের তথ্য বলছে ম্যাচের সময় বৃষ্টির সম্ভাবনা 90%। এই ম্যাচের জন্য রাখা হয়নি কোনো রিজার্ভ ডে। ফলে বৃষ্টিতে শেষ পর্যন্ত খেলা না হলে কপাল পুড়বে ইংলিশদের। সুপার 8-এর পয়েন্ট বিবেচনায় সরাসরি ফাইনালে টিকিট কাটবে রোহিত শর্মার দল। রাফি আমিন, RTV।
সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।